গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? এবার চলছে ব্ল্যাকমেলিং। হ্যাঁ, ব্ল্যাকমেলিং। এখানটায় দিদিভাইয়ের একটা কমিউনিটি পোস্টে কেউ একজন কমেন্ট করেছে, তার কমেন্টের নিচে দিদিভাই আবার একটা কিছু কথা লিখেছে। সেটা নিয়েই আজকের আমি ভিডিও করব। কারণ দেখো, দিদিভাই আমাদেরকে কিন্তু কন্টেন্ট দিচ্ছে। হ্যাঁ, দিদিভাই বারবার আমায় বলতো, সীমা কন্টেন্ট আমি তোমাদের দেবো, তুমি চিন্তা করো না, কন্টেন্ট দেব এবং তুমি কন্টেন্ট পাবে। সত্যি আমি জানুয়ারির মানে 1 জানুয়ারিতে ভাবছিলাম যে নতুন বছরে নতুনভাবে ভিডিও করব, কাকু কাকিমাকে নিয়ে বেশ সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও দেবো। কারণ কাকু কাকিমার ভিডিও সত্যিই ভালো হচ্ছে। যেটা আমরা একটা পরিবেশের একটা সুন্দর ব্লগ যেটা খুঁজে বেড়ায়, সে একটা ভালো ব্লগ কাকিমার ভিডিওতে এখন আপাতত পাওয়া যাচ্ছে, ঠাম্মি বদদাদার ভিডিওতে। তো সেটা নিয়ে ভিডিও করবো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম। কিন্তু এখন কাল পরশুদিন থেকে তো যা শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে, আর তারপরে তো ভিডিও কালকে এসছে, আজকেও আসবে। তো যাই, দিদিভাই এখানটা একটা কমেন্টের নিচে একটা কমেন্ট লিখেছে, সন্দীপের কেরিয়ার শেষ। আমি শুধু দিদিভাই তোমাকে বলিনি, আমি সন্দীপের মা বাবাকেও বলে এসেছিলাম। এবং এই কথাটা আমি শুধু তোমাকে বলিনি, আমি সন্দীপকেও বলেছিলাম। আর এই যে পরের লাইনটা তুমি লিখেছো যে তুমি লিগ্যাল অ্যাডভাইজার, তুমি সরে যাও, এটা আমি বলিনি। আলাম আইনের পথে যেটা ভালো হবে, মন্দ হবে, বা যেটা করার দরকার সেটা করো। আমি এরকম কথা কোনোদিন বলিনি যে তুমি সরে যাও। তোমাকে আমি এনেছি, তোমার সাথে আমি সন্দীপের পরিচয় করিয়ে দিয়েছি। এবং সন্দীপ অ্যাকচুয়ালি জাতীয় মানবাধিকার কী এটাই জানতো না। এবং শুধু এটা জানতো না, সন্দীপের অনেক কাছের ভিউয়ার্সরা তারা চাইছিল না তুমি সন্দীপের লিগ্যাল অ্যাডভাইজার হও। যারা সন্দীপকে অ্যাকচুয়ালি ভীষণ ক্লোজ, যারা সন্দীপের ভীষণ ক্লোজ, দেখো তুমি এগুলো জানো না, আমি তোমাকে এগুলো বলিও নি। যারা ভীষণ ডিপলি সন্দীপকে ভালোবাসে এবং সন্দীপের প্রত্যেকটা বিপদে আপদে ছিল, তারা কোথাও না কোথাও তোমাকে পছন্দ করতো না। কেন করতো না? যেহেতু প্রীতমের সময় তুমি হঠাৎ করে রিমিকে প্রীতমের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছিলে, সেই কারণে প্রত্যেকটা মানুষের ভয় ছিল তুমি আবার টেপিকে নিয়ে এসে না ওদের বাড়ি ঢুকিয়ে দাও। এটার কারণে সন্দীপ তো জাতীয় মানবাধিকার কী এবং তোমার কি পাওয়ার আছে, আদতেও তুমি সত্যি কেসটা কতটা কি করবে না করবে, এটা নিয়ে সন্দীপেরও মানে ভয় ছিল। কারণ সন্দীপ তো তখন মোটামুটি আমার চোখ দিয়ে দেখছে, দাঁড়া একটু ফোনটা সোজা করে, তখন তো মোটামুটি সন্দীপ আমার চোখ দিয়েই দেখছে। সেই কারণে সন্দীপ ভীষণ ভীষণ ভয়ে ছিল। দেখো তুমি একটা করে ওয়ার্ড বলবে, তারপর পরবর্তী ওয়ার্ডগুলো আমি বলবো, কারণ আমাকে বলতে হবে, নাহলে ভিউয়ার্সদের মনে হয়তো একটা অন্যভাবে জিজ্ঞাসা চিহ্ন থেকে যেতে পারে। সেই জিজ্ঞাসা চিহ্নটা আমি রাখবো না। কারণ আমি এই কথাটা শুধু তোমাকে বলিনি, আমি এই কথাটা সন্দীপের মাকে বলেছি, বাবাকে বলেছি, সন্দীপকে বলেছি, যে যদি এই অসভ্য নামক মেয়েটির সাথে সন্দীপের কোনো মতে কোনোভাবে কোনো কিছু জড়ায়, তাহলে সন্দীপের ইউটিউবের কেরিয়ার শেষ। আর সন্দীপের ইউটিউবের কেরিয়ার শেষটা আরও করলো সন্দীপ আমার নামে ওই ভিডিওটা নামিয়ে। একদম আমি পরিষ্কার কথা, স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলতে ভালোবাসি। আমি কারোর পেছনে কথা বলি না, কাউকে ব্ল্যাকমেলিং করি না। পারিবারিক কেচ্ছা অনেক কিছু খুলবে, আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু খুলতে পারবে না, কিচ্ছু না। আমি কি, আমি যেটা আমি লোকের কাছে আমাকে প্রেজেন্ট করি সেটা একদম, আমি যা আমি লোকের কাছে প্রেজেন্ট করি তাই। এরপরেও মানুষ যদি আমায় ভালোবাসে বাসবে, যদি না ভালোবাসে আমার মানে চলার পথ এতটাই ছিল, এতটুকুই। তবে আরেকটা কথা বলি, এইখানেই দাঁড়িয়ে বলে যাচ্ছি, তুমি তোমার একটা ভালো জায়গা ছিল, সেটা তুমি নষ্ট করলে। বিশ্বাসের জায়গা, তোমাকে এমনিও অনেক মানুষ অবিশ্বাসী করে, কিন্তু তারপরেও যেহেতু সীমা ছিল বলে তোমাকে কিছু কিছু মানুষ বিশ্বাস করতো। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো কি করো না আমি জানি না, তোমার কিছু এক মানে ভিডিও লাইভের মধ্যে কথা বলা কিছু ভুলভ্রান্তিগুলো সবাই শুধু সাতক্ষণ মাফ করে দিতে একটাই কারণে, যেহেতু তুমি সন্দীপের পাশে, সন্দীপের একটা লিগ্যাল অ্যাডভাইজার আর কৃষাণু আর সন্দীপের জন্যে মানে আইনের পথটা তুমি লড়ছো বলে। বাদ বাকি কোনো মানুষ তোমাকে সেভাবে আর পছন্দ করে না। তুমি যখন বাংলাদেশ নিয়ে যখন বাজেভাবে বলে লাইভ করছিলে, আমি তোমাকে পার্সোনালি বারণ করছিলাম, দিদিভাই এরকম করো না। কারণ প্রচুর মানুষ আছে যারা বাংলাদেশ থেকে দেখে, যারা সন্দীপকে সাপোর্ট করে, যারা তোমায় ভালোবাসে। তুমি এমন কিছু বলো না। তুমি লিখেছিলে আই ডোন্ট কেয়ার, তারপর আমি কিছু বলিনি। কারণ একটা কথা জানো তো, আমি মানুষকে ততক্ষণ ধরেই সম্মান দিই যতক্ষণ ধরে সে সম্মান রাখতে পারে। আমি কেন মানুষের সাথে কথা কম বলি, কেন তোমার এতগুলো ফোন আসার পর আমি একটা ফোন তুলি, কেন বলো তো?
আমি জানতাম কোনো না কোনো দিন এইরকমভাবে আসবে, এবং আমি তোমাকে বোঝাতাম, তোমাকেই আমি পার্সোনালি বলতাম যে দিদিভাই কারোর সাথে কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবে, তুমি এমন কিছু বলো না, তুমি কিন্তু অনেক আবেগী, তুমি অনেক কথা, তোমার মোটামুটি পেটে কথা থাকে না। দেখো সন্দীপের কেস কোথায় কি হয়েছে না হয়েছে সেটা সংক্রান্ত যখনই তোমার কাছে কোনো পজিটিভ রিপোর্ট এসছে, তুমি সাথে সাথে প্রত্যেকটা মানুষকে গ্রুপ কলে নিয়ে তুমি বলে দিয়েছো, আমি বলিনি। আমি কারোর সাথে কথা বলি না, আমি কাউকে জানাই না, বরং তুমি যদি আমাকে একে ওকে লাইনে নিতে বলো, আমি পরিষ্কার বলি আমি ওদের সাথে কথা বলি না, আমায় বলতে ভালো লাগে না, কারণ আমি কারোর ফোন ধরি না, আমি কারোর সাথে কথা বলি না। আমি গ্রুপ কলেও ভীষণ কম অ্যাটেন্ড করি, কারণ যেটা না করলে নয় সেটাই করি। আমি আমি জানি কখন কি হবে, আমি জানি। আরে বাবা, ইউটিউবের জার্নিটা আজকের নয় আমার, আজকের নয়, আমি এখানে জানি। আজকে এই অন ক্যামেরায় বলে রাখলাম, তোমাকে যেভাবে মানুষ ভালোবেসেছিল, তোমাকে মানুষ ততটাই ঘৃণা করবে এরপর, কারণ তুমি শিক্ষিত, তুমি আইন জানো, তুমি সুন্দরী, সব আলাদা, কিন্তু তুমি বিশ্বাসঘাতকের কাজ করছো, এই যে আমাকে ব্ল্যাকমেল করছো, পারিবারিক কিচ্ছা। আর এই যে কেউ বলেছিল সন্দীপের কেরিয়ার শেষ, একদম 100%, এটা আমি বলেছি তোমায়। 144 দ্বারা জারি করা আছে যে সন্দীপের বাড়িতে কেউ ঢুকতে পারবে না শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমার ঢোকার ইচ্ছাও নেই, তুমি এটাও আমাকে বললে। সত্যি অবাক লাগে। সন্দীপের বাড়িতে যখন বাড়িতে ওর মাল রিকভারি করে নিয়ে চলে গেছে, ওর বাড়িতে দাঁড়িয়েই ওর শ্বশুর ওর গায়ে হাত তুলেছে এবং জঘন্যভাবে বাড়ির জিনিসপত্র ছয়লাভ করে যা নয় তস নচ করে নিয়ে চলে গেছে, এবং সন্দীপ রাত 12টা 1টা অবধি থানায় দাঁড়িয়ে আছে। সেই সময়েও এই সীমা মজুমদারই ছিল, সব কিছুকে ফেলে রেখে, সব কিছুকে সরিয়ে রেখে ছুটতে ছুটতে ওর বাড়িতে গেছিল। 144 ধারা বা এই যে পারিবারিক কেচ্ছার মধ্যে আমি জড়াচ্ছি, আমার নামে, হ্যাঁ আমার নামে ওই অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছিল। আমি যদি দেখা না করতে যেতাম, আমি যদি কোর্টে না যেতাম, তাহলে আমাকে অ্যারেস্ট করতো। চিঠিটা এসেছিল, চিঠিটা আমি নিয়েছি, এবং সেটা নিয়ে, এবং সেখানটায় যে 1 থেকে 1,500 টাকা খরচ হয়েছে এটাও আমি তোমাদেরকে বলেছি। দেখো এটাও আমি মিথ্যা কথা বলিনি, তখন মনে করো দালাল বারবার বলেছিল এই এটা করতে অন্তপক্ষে 20,000 টাকার ওপরে লাগে, এটা অ্যারেস্ট ওয়ারেন্ট যদি বেরিয়ে যায় তাহলে 20,000 টাকার উপরে লাগে। আমি বলেছি না, আমার কিন্তু 1 থেকে 1,500-এর মধ্যেই করে দিয়েছে, এবং এটা দিদিভাই করে দিয়েছে, এটাও আমি কিন্তু বারবার বলেছি। আমি কারোর যদি উপকার পাই কারোর হাতে, আমি অবশ্যই তার জন্যে প্রাণও দিয়ে দিই। একটা আবারও কথা বলি, দেখো সন্দীপ টেপির শত্রু আমি নই। টেপির শত্রু তখন আমি হয়েছি যখন সন্দীপকে চারিদিক থেকে আক্রমণ করে ওরা পেরে উঠছে না আমার কারণে, তার জন্য টেপির কাছে আমি শত্রু হয়েছি, নাহলে টেপি কোনো মতে টেপির শত্রু আমি নই। সে মানে কেমন যেন ব্যাপারটা হয়ে গেছে। দেখো তোমরা ভালো করে দেখো, অ্যাকচুয়ালি সত্যি কি কারোর উপকার করা উচিত, কারোর সঙ্গে পার্সোনাল কথা বলা উচিত, কারোর সঙ্গে সম্পর্কটাকে গভীর করা উচিত না। যাই হোক, দিদিভাইকে নিয়ে সন্দীপের ঘরের ভিউয়ার্সরা ভীষণ কনফিউশন ছিল, এবং ভীষণভাবে তারা অপছন্দ ছিল, কারণ তারা বারবার চাইছিল যে সন্দীপ অন্য উকিল ধরুক বা অন্য কিছু করুক, ইনার সাথে না যোগাযোগ করুক। কিন্তু আমি প্রত্যেকটা মানুষের সাথে লড়াই করেছি, সেগুলো ইন্টারনাল লড়াই, সেটা কিন্তু কখনোই ক্যামেরার সামনে আসেনি। এটা সন্দীপও জানবে, কাকু কাকিমাও জানবে, এবং বারবার আমি বুঝিয়েছি না তোমরা জানো না, দিদিভাই সত্যি খুব ভালো, আর ওই মানুষটার একটা পাওয়ার আছে। আর মানবাধিকার মানে যে তোমার বাড়িতে কিন্তু যখন বক যে তার একটা ওই হিউম্যান রাইটসে গিয়ে বকের সাথে দেখা করে টেপি একটা ভিডিও দিল, এবং হিউম্যান রাইটসের সবাই এসেও সন্দীপের বাড়িতে আক্রমণ করে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, সেই সময় কিন্তু সন্দীপকে আমি বারবার বুঝিয়েছি দিদিভাইয়ের তোমার উপকার নিতেই হবে, সন্দীপ প্লিজ তুমি এগুলো করো না, তুমি দিদিভাই কি বলছে শোনো। আজকে এমনি এই কথাগুলো আমার শুনতে না কেমন যেন কানের মধ্যে যন্ত্রণা করছে। মানে আমি তোমাকে ওর কাছে নিয়ে গেছি, আমি ওকে বুঝিয়েছি, তুমি ওর লিগাল অ্যাডভাইজার, তোমার প্রত্যেকটা কথা ওর শুনে চলা উচিত। ওকে প্রত্যেকটা মুহূর্ত আমি বলেছি, আমি ওকে সন্দীপকে বুঝিয়েছি যে সন্দীপ, সঙ্গীতা দিদিভাই এই, সঙ্গীতা দিদিভাই ওই, সঙ্গীতা দিদিভাই এই পাওয়ার আছে, সঙ্গীতা দিদিভাই এটা করতে পারে, সঙ্গীতা দিদিভাইয়ের এই ক্ষমতাটা আছে, তুমি সঙ্গীতা দিদিভাইয়ের উপর ভরসা রাখতে পারো। আমি সন্দীপকে ভরসাটা করানো শিখিয়েছি। আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ক্ষুদ্রকে কখনোই
একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করো না। বিদ্যাটা কম আমার, কিন্তু বুদ্ধি নেই এটা ভেবো না। আশ্চর্য ব্যাপার, এই যে লাইনটা লেখা মানেই তো বোকার মতো পরিচয় দিয়ে দিলে। এটা আমি তোমার সাথে ফোনে কথা বলেছি যে সন্দীপের ইউটিউবের কেরিয়ার শেষ। হ্যাঁ, 100% শেষ। সন্দীপের ইউটিউবের কেরিয়ার শেষ। সন্দীপকে প্রত্যেকটা মানুষ যেভাবে দেখেছিল, যে আসনে বসিয়েছিল, যে স্বপ্ন সন্দীপের চোখ দিয়ে প্রত্যেকটা মানুষ দেখেছিল, সেই স্বপ্নটা সন্দীপ ভেঙে দিয়েছে। সেই সন্দীপের এই রূপটা মানুষ পছন্দ করেনি। আজকে টেপিরও কেরিয়ার শেষ। প্রথম প্রথম টেপির নোংরামিটা মানুষ আগ্রহ সহকারে দেখতো, যে একটা মহিলা একটা ঘরের বউকে একরকম দেখে এসেছে, সে কতটা নিচে নেমে যেতে পারে। অন ক্যামেরায় প্রত্যেকটা মানুষ হাঁ করে দেখছিল, কিন্তু সে দেখতে 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 চোখে ব্যথা কমে গেছে তারা এখন বুঝে গেছে সত্যি টেপি কখনোই সন্দীপের কোয়ালিটিতে আসতে পারে না। সন্দীপদের পরিবারের সাথে টেপির কোথাও কোনো দিক থেকে মিল আসছে না। আমরা টেপিকে সাপোর্ট করে ভালোবেসে, বা এই যে এতদিন ধরে টেপির প্রতি আমরা যে ভালোবাসা, স্নেহ, আদর, আহ্লাদ, মায়া, মমতা, এই যে ভগবানের আসনে বসেছিলাম, সেই যোগ্য টেপি না। এটা মানুষ দেখে মানে করছিল, নিজের ভেতরে টেপির এই রূপটাকে সেট করছিল। তেমনি সন্দীপকেও প্রত্যেকটা মানুষ একটা অন্য চোখে দেখে। আমি বারবার বলছি, আমি কোথাও বলেছি সন্দীপ প্রেম করতে পারবে না? আমি কোথাও বলেছি সন্দীপের জীবনে কাউকে দরকার নেই? আমি তোমাকে বলেছি জীবনে সন্দীপের বাঁচতে গেলে কোনো না কোনো বান্ধবী, কোনো না কোনো গার্লফ্রেন্ড ওর দরকারি। ও তো একটা পুরুষ, ওর মনেও একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ওরও জীবনে কারোর সঙ্গে দুটো কথা বলার ইচ্ছা আছে। আমি কোনো ভিডিওতে বলেছি যে সন্দীপের জীবনে অন্য কেউ আসবে না? এটা কি ধরনের বারবার করে মানুষের কাছে এই বার্তাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমি চাই না সন্দীপের লাইফে কেউ আসুক? কেন চাইবো না? সন্দীপকে আমিও নিজে বলেছি যে বন্ধু বান্ধব বান্ধবী তুমি প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলো, কিন্তু নিজেকে সমঝোতা রেখে বলো, কারণ তুমি এমন একটা জায়গায় তোমাকে প্রত্যেকটা মানুষ ইউজ করবে। আজকে সন্দীপ যদি কারোর সাথে কোনো রকমের চ্যাট বা কোনো রকমের লেখা লেখে, সেটা নিয়ে সে কন্টেন্ট বানাবে, সে বাজেভাবে সন্দীপকে লোকের কাছে প্রেজেন্ট করবে। আর অবশ্যই চিল শকুন বক তো বসে আছে সন্দীপকে ছিঁড়ে খাওয়ার জন্য। সেই কারণে আমি বারবার বলেছি সন্দীপের লাইফ নিয়ে, আবারও বলেছি, আমি প্রত্যেকটা মানুষকে বলি, বারবার বলি, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইচ্ছা আছে তার জীবনে সে কিভাবে চলবে বা চলবে না। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ইচ্ছা, সে কাকে ভালোবাসবে কাকে ভালোবাসবে না। টেপি ফোকলাকে ভালোবাসাটা অপরাধ নয়, কিন্তু টেপির ফোকলাকে ভালোবাসতে গিয়ে সন্দীপকে কিছু মিথ্যা কেসে ফাটানো এটা অপরাধ। টেপি এমন টাইমে ফোকলার সঙ্গে প্রেম করে বেরিয়ে গেছে যে একটা দুধের শিশুকে ফেলে রেখে গেছে, এটা অপরাধ। প্রত্যেকটা মানুষ সন্দীপের এগেনস্টে ছিল যে একটা ঘরের বউ কেন বেরিয়ে যায়, নিশ্চয়ই ওদের বাড়িতে কোনো না কোনো অত্যাচার, কোনো না কোনো এমন কিছু হয়েছে। নালে ওর মেয়েও বলেছে বউ বেরিয়ে গেছে, তার মানে এরা মহিলাদেরকে সম্মান দেয় না। এইভাবে ইউটিউবের পর্দায় সেই সময় সন্দীপের এগেনস্টে চলছিল। কেউ চাইছিল না সন্দীপকে, কেউ পছন্দ করছিল না। তখন 99% লোকই টেপির পাশে ছিল, টেপির ফরে ছিল। কেউ টেপির এগেনস্টে ছিল না, কারণ টেপির একটা আলাদা ভাবমূর্তি ওয়াইটিতে ওর আগে থেকেই প্রেজেন্ট করা ছিল, যেখান থেকে টেপিকে কেউ সরাচ্ছিল না। কারণ সবাই সন্দীপের দোষ দিচ্ছিল, কারণ সন্দীপ কখনো ফ্রন্টে আসেনি। আর টেপির ননদ সন্দীপদের পরিবার সম্বন্ধে একেবারে যাচ্ছে তাইভাবে নেগেটিভ একটা ছড়িয়ে রেখেছিল, ওদের উপরে কালি কালি মাখিয়ে রেখেছিল যে ওরা মেয়েদের পছন্দ করে না, মেয়েদেরকে প্রাপ্য সম্মান দেয় না। আর সেটাকে হাতিয়ার করেছিল টেপি। সেই জায়গায় প্রত্যেকটা মানুষকে বুঝিয়েছি, প্রত্যেকটা মানুষকে বলেছি, প্রত্যেক দিন সন্দীপের প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরেছি ভালো দিকগুলো। যদিও ভালো দিকই আছে, মন্দ দিক সন্দীপের নেই, তাহলে আমি মন্দ দিক দেখাতেও পারবো না। আবারও বলছি, আজকে এই যে দিদিভাইয়ের এই কথাটা বললাম, তেমনি সন্দীপের কথাটা বলছি, সন্দীপের ভেতরে আমি ভালো দিকই দেখেছি। 100% সন্দীপের ইউটিউবের কেরিয়ার শেষ যদি সন্দীপ এই মেয়েটির সাথে দীর্ঘ সময় ধরে জুড়ে থাকে। আর যদি এই দীর্ঘ সময় ধরে এই মেয়েটির সঙ্গে জুড়ে থাক বা না থাক, ওটা ওর পার্সোনাল চয়েস। সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে আসা মানে সন্দীপের প্রতিও মানুষের একটা বিরক্ত, একটা অপছন্দ আর একটা ঘৃণা জন্মাবে, এটা বলেছি। তুমি খারাপ ব্যাখ্যাটা করে তুলবে,
অবশ্যই আমি সেটাকে সঠিক প্রমাণ করে দেবো। এটা আমি কাকু কাকিমাকেও সোফাতে বসে, যেদিন আমি লাস্ট ওদের বাড়িতে গিয়ে ফেরত এলাম সেদিনই আমি বলে এসেছিলাম, এবং সন্দীপকেও বলেছিলাম। আমি শুধু তোমাকে বলিনি, এটা আমি সন্দীপকেও বলেছিলাম এবং কাকু কাকিমাকেও বলেছিলাম যে যদি এই মেয়েটি একেবারে টেপির থেকেও জঘন্য, কোনো মতে সন্দীপের সাথে যেন এই মেয়েটির কোনো রকমভাবে কোনো সূত্রে কিছুতেই যেন না জড়ায়। পার্সোনাল জড়াক, আলাদাভাবে কি ওর পার্সোনাল লাইফে ক্যামেরার অফ ক্যামেরায়ও কি আছে না আছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সোশ্যালে ও মন কি বাত বলছে, এ মন কি বাত বলছে, ও রিলস চাচ্ছে, এ রিলস চাচ্ছে, আমি দেখি না, আমি না এরটা দেখছি না ওরটা দেখছি, আমি তোমাদের ভিডিও দেখে আমি এখান থেকে জানতে পারছি। এবং ওর প্রেমিক ওর সম্বন্ধে যেগুলো বলছে, এই ওর প্রেমিকের বলা কথাগুলো এর আসল মূর্তিটা আমাদের কাছে উঠে আসছে। সেইখান থেকে যখন মানুষ ম্যাচিং করছে যে মানে এই মেয়েটির সাথে সন্দীপের কোনো লিঙ্ক বা কোনো সম্পর্ক, সেটা মানুষ মেনে নিতে পারছে না। যখনই মানুষ মেনে নিতে পারবে না তখন কি করবে, যখন সন্দীপকে বুঝিয়ে উঠতে পারবে না তখন সন্দীপকে ছেড়ে দেবে। আর সন্দীপকে প্রচুর মানুষ ভালোবাসে এবং ভালো ভালো মানুষরা ভালোবাসে, যারা সন্দীপকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে, তারা কখনোই চাইবে না সন্দীপের জীবনে এমন কেউ আসুক যে মেয়েটি চরিত্র এতটাই খারাপ, যে 20 টাকার ওতে না কোথায় চলে যায়, বা যে প্রথম দেখাতেই কারোর সাথে ফিজিক্যাল হতে চায়, বা যে হচ্ছে এইরকম ডিভোর্স নেওয়ার পর একটা বয়ফ্রেন্ড ছেড়ে আরও একটা বয়ফ্রেন্ডের কাছে গিয়ে সম্পর্ক রাখে বা সম্পর্ক তৈরি করে, এরকম ধরনের আগামী দিনে টেপি যেহেতু সন্দীপকে 5 বছর সংসার করার পরেও ঠকিয়েছে, আগামী দিনে এমন কোনো মেয়ে সন্দীপের জীবনে আসুক যে আবারও সন্দীপকে 2 বছর ইউজ করার পর সন্দীপকে ঠকিয়ে বেরিয়ে যাবে, এইরকম ধরনের মেয়ে সন্দীপের জীবনে কেউ আসুক, এই ভিউয়ার্সরা চাইছেন। সন্দীপের জীবনটা সন্দীপেরই ভাই, সন্দীপের জীবন সন্দীপ কীভাবে কাটাবে না কাটাবে একান্তই সন্দীপের ব্যক্তিগত ব্যাপার, সেখানে কারোর নাক গলানো উচিত নয়। আসলে সন্দীপ ভিডিওগুলো পাবলিক করছে, ভিডিও দিচ্ছে, তো সে ভিডিও পাবলিক করছে কাদের জন্য, এই ভিউয়ার্সের জন্য, তো সেই ভিউয়ার্স দেখার পর সে তার মতামত লিখে দিয়ে চলে আসছে। এটা আমার কমেন্ট বক্সও, এই যে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো, সেখানে কেউ না কেউ তোমাকে তার মতামত জানিয়েছে, তার নিচে তুমি তোমার মতামত জানিয়েছো। 100% আমি অন ক্যামেরাই বলছি, হ্যাঁ আমি বলেছিলাম ইউটিউবের কেরিয়ার শেষ, আর এটা হয়েছে কিনা দেখো। ও সব ছেড়ে আমার এগেনস্টে ভিডিও নামানোটা একেবারে দরকার ছিল না। ওর কোনো কিছু বলার থাকলে আমাকে পার্সোনাল ফোন করে বলতে পারতো যে তুমি সীমাদি একে নিয়ে ভিডিও করো না। যেমন আমি কিন্তু কখনোই বারবার বলেছি যে আমি রুমালিকে নিয়ে সেভাবে ভিডিও করি না, কারণ রুমালিকে নিয়ে এভরিডে আমি ভিডিও করতে পারি, কিন্তু করি না। কাকু কাকিমা আমায় বারবার বলে সীমা তুমি ওকে নিয়ে ভিডিও করো না প্লিজ, কারণ তুমি যা কিছুই বললে ওরা সবাই ভাববে আমরা শিখিয়ে দিয়েছি। আমি এটাও কিন্তু তোমাদের ভিডিওতে বলে দিয়েছি যে কাকু কাকিমা চায় না যে আমি রুমালিকে নিয়ে কোনো ভিডিও করি, সেই কারণে আমি কিন্তু ভিডিওগুলো করি না। এটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানিয়েছি। জানাইনি? তোমরা বলো, লেখো আমাকে কমেন্টে যে আমি জানিয়েছি কি জানাইনি। আমি তোমাদেরকে মিথ্যে কথা বলি না, মিথ্যে পথে চালনা করি না। আর আমার পার্সোনাল জীবন নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে আসবে, আমার মনে হলো তোমার লেখাটা যে পারিবারিক কিচ্ছা সবার আছে, সবার আছে। এই যে দুখেনকে নিয়ে একটা কথা বলছি, যে দুখেন ভিডিওগুলো নামিয়েছিল, দুখেনকে নিয়ে তুমি আমায় কম বলতে বলেছ? আমি বলেছি? আমি বলিনি। আমি বলেছি, আমি বলা মানেই দুখেনের বারন্ত হয়ে যাওয়া। দুখেন একটা বলবে, আমি একটা বলবো। দুখেন কে? কে দুখেন? যে দুখেনের সাথে আমি 24টা ঘন্টা মিশিনি, আর যে দুখেনকে প্রথম দিনের দ্বিতীয় দিনের পরেই আমি দুখেনকে পরিষ্কার কথা বলেছি যে এটা এটা তুমি হচ্ছে ইয়ে করো, একে কী করে তুমি ইয়েতে রেখেছো যে আগের দিন আমার বাড়ি দেখে যাওয়ার পর পরের দিন আমার বাড়ি আসতে পারছে না। আমি বলি তুমি প্লিজ আর কমিউনিটি পোস্ট লিখো না, আর লাইভ করলে তুমি সন্দীপ সম্বন্ধে কি কতটা এগিয়েছো বা কি কাজ কারবার সেগুলো নিয়ে বলো। প্লিজ আমাকে আর এই মাঝখানে টেনো না। তুমি যত টানবে তুমি ছোট হবে, আর তুমি তোমার নিজের কেরিয়ারটা মানে ওই দিকটা না, এই ইউটিউবের জার্নিটাকে নষ্ট করবে। যেমন সন্দীপকে বলেছিলাম যে সন্দীপের কেরিয়ার শেষ, তোমাকেও আমি বলছি দিদিভাই প্লিজ তুমি আমাকে নিয়ে কোনো বিষয়টা নিয়ে আর এনো না, কারণ তুমি একটা সম্মানের জায়গায় আছো।
সন্দীপ একটা সম্মানের জায়গায় আছে। তুমি এইরকম পাগলামি করলে, তুমি এইরকম বাচ্চামি করলে, তুমি এইরকম বোকা বোকা কিছু লেখালেখি করলে, কোথাও না কোথাও তুমি নিজে ছোট হচ্ছ, তোমার মান সম্মান যাচ্ছে। তোমার তুমি আমাকে কাদা লাগাতে গেলে আমি সেই কাদাটা পরিষ্কার করতে নামবই, কারণ তুমি আমার গায়ে কাদা লাগাবে, তুমি আমার কাঁধে বন্দুক রাখবে। আমি তো আমাকে শেষ করতে পারি না, তাই না? আমি তো আমার বাঁচার জন্য আমাকেও কিছু না, তুমি যেটা বলবা তার পাল্টা আমাকে কিছু বলতে হবে। তাই আমি চাইছি না তুমি আমাকে এমন কিছু বলো যার পাল্টা আমি তোমাকে কিছু বলি, কারণ তুমি জানো আমি প্রতিটা মুহূর্ত তোমাকে সাবধান করেছি। তাহলে তোমাকে যদি আমি বারবার সাবধান করে থাকি, তাহলে সেই সাবধানতাটা নিশ্চয়ই আমিও অবলম্বন করেছি, তাই না? প্রত্যেকটা মুহূর্ত তুমি অনেক কিছু আমার কাছে বললেও আমি কিন্তু অনেক কিছু তোমার কাছে বলতাম না, কারণ আমি সবসময় হ্যাঁ না তাই সত্যি হ্যান তো মজা তো হ্যাঁ দারুণ দিদিভাই, এর বাইরে আমি খুব একটা কথা বলতাম না। আর কেরিয়ার শেষের কথা আমি যেমন তোমায় বলেছি, আমি সন্দীপের মা বাবাকেও বলেছি, সন্দীপকেও দাঁড়িয়ে থেকে বলেছি, সন্দীপ যদি এই রকম কোনো থার্ড গ্রেডের মেয়ের সাথে নিজের লাইফকে জড়ায়, সন্দীপ ফিনিশ হবেই, কেউ আটকাতে পারবে না সন্দীপকে। তার জন্য সন্দীপ যে চ্যানেলটা করেছে ঠাম্মা দাদুর চ্যানেল, একদম পারফেক্ট কাজ করেছে। কারণ কাকু কাকিমাকে প্রচুর মানুষ ভালোবাসে, আর এই কাকু কাকিমার মধ্যে সমঝোত একটা ব্যাপার আছে, কাকুর মধ্যে চরম জ্ঞান আছে, আর কাকুও জানে। আজকে আমি বলছি কাকু নিজেও জানে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, আর কোনটা সীমা বলেছিল আর কোনটা সীমা বলেনি, বা কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। এই বয়স্ক মানুষ দুটো যেন ভালো থাকে, সুস্থ থাকে, বাচ্চাটা যেন খুব সুন্দরভাবে জীবন পায়, সেটা। হ্যাঁ, আমি আরও একটা কথা বলেছিলাম যেটা আমি এখন বলবো না, তুমি বলবে তারপরে আমি বলবো। আমি আরও একটা ভয়ঙ্কর কথা বলেছিলাম এর সাথে, সেটা তোমার বলার পর আমি বলবো কেন বলেছিলাম। এই বোকা বোকা কথা 144 ধারা জারি করে রাখো, আমাকে ওরকম করে থ্রেট দিয়ে বারণ করতে হবে না। হ্যাঁ, মানে ব্যাপারটা হয়ে গেল, তোমাকে আমি রাস্তা দেখালাম, তুমি তুমি মানে গর্ত করে আমাকেই পোতার চেষ্টা করছো। ওই ওই 144 ধারা জারি করার রাস্তাটা আমিই দেখালাম, আমি ক্লায়েন্টটাকে তোমার কাছে ধরে এনে দিলাম, আমি সন্দীপের জন্য আমি কেস খেলাম, আর প্রত্যেকটা মুহূর্তে সন্দীপের সাথে প্রত্যেকটা সময় লড়াই আমি করলাম, প্রত্যেকটা মুহূর্ত বুঝিয়ে গেলাম, বোকার মতন করো না, বোকার মতো ইয়ে করো না, দিদিভাই যেটা বলছে সেটা শোনো, দিদিভাই যেটা করতে বলছে সেটা করো। আজকে আমার খারাপ লাগছে, সন্দীপকে কোথাও না কোথাও আমি ফাঁসিয়ে দিলাম, এখন আমার মনে হচ্ছে, বিশ্বাস করো, কোথাও না কোথাও সন্দীপও হয়তো এই বিষয় থেকে বেরোনোর চেষ্টা করলেও বেরোতে পারছে না। এই যে ব্ল্যাকমেলিং, এই যে আমি কোনো দিন কোনো কেস সংক্রান্ত কোনো কথা আমার মনে হয় আমি ওয়াইটিতে বলিনি সন্দীপের ইয়েতে, কারণ ওটা যখনই কি ওই সংক্রান্ত আমার কাছে তোমরা কেউ জানতে চেয়েছো, আমি বলেছি দিদিভাই বলবে, দিদিভাইয়ের লাইভে দিদিভাই বলবে, কারণ আমি আইনের ব্যাপারটা যেটা জানি না, যেটার সম্বন্ধে আমার জ্ঞান কম, সেটা নিয়ে আমি বলবো না। আর আইনের ব্যাপারটা পুরোপুরি দিদিভাই দেখাশোনা করছে, তাই দিদিভাই লাইভে বলবে, এটা আমি তোমাদেরকে বারবার বলেছি। তাই সেরকমই আমি কখনোই সন্দীপের কোনো আইন সংক্রান্ত কোনো বিষয়ে আমি কথা বলিনি। সন্দীপকে বোঝানোর পর সন্দীপ যখন এতে এগ্রি হলো, রাজি হলো বা এলো, তখন সন্দীপকে নিয়ে আমি ছোটাছুটি করা যেগুলো যেগুলো যা যা করার, আমি বলেছি তো অনেক জায়গায় চিঠি টিঠি সমস্ত করার পর সন্দীপ লাস্টে একটা ভিডিও নামিয়েছিল যে আজকে আমার 100% কাজ কমপ্লিট হলো, এবার আমি দেখব কার কি করার আছে। প্রথম যখন টেপি বলেছিল অমুক তারিখে ছেলে নিতে যাচ্ছে, মনে আছে? 8 তারিখ, তারপরে 10 থেকে 12 তারিখ, 8 তারিখে আসার কথা। এবার ওই যে বনের পশু বনে মানায়, শিশু মানায় মায়ের কোলে, মনে আছে তো কথাটা? সেই সময়কার কথা বলছি। সেই সময় সন্দীপ একটা ভিডিও নামিয়েছিল, আমি দেখব কে কী করতে পারে। অবশ্যই দিদিভাই প্রচুর 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 হেল্প করেছে, এবং সন্দীপের এই কেস সংক্রান্ত সন্দীপকে প্রত্যেকটা জায়গায় ইন্ট্রোডিউস করা, আর দিদিভাইয়ের যথেষ্ট পাওয়ার আছে, যেগুলো আমি আগেও বলেছি এখনও বলছি, দিদিভাইয়ের অবশ্যই যথেষ্ট পাওয়ার আছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে দিদিভাই সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য ইয়ে পাইয়ে দেয়, যেটা হচ্ছে প্রাপ্য সম্মান বা প্রাপ্য অধিকার, মানব অধিকার তো, মানুষের যে প্রাপ্য অধিকার সেটা তিনি পাইয়ে দেন, এবং তিনি একজন লড়াকু মহিলা, এবং তিনি লড়াই করেছেন আমি দেখেছি। কিন্তু তুমি লড়াই আমার সাথে কেন করছো? আমার সাথে লড়াইটা করার মানেটা আমি বুঝতে পারছি না। সন্দীপের লাইফে তো আমি আর নেই,
তুমি আবার কিভাবে আমাকে সন্দীপের লাইফ থেকে সরাতে চাইছো? মানে কোথাও মনে হচ্ছে সন্দীপ আর আমার আবারও ভাই বোনের সম্পর্কটা জুড়ে যেতে পারে, বা আমি সন্দীপের বাড়ি যেতে পারি, সন্দীপ কখনো না কখনো হচ্ছে আমার সাথে মিল হতে পারে, বা আমার কাছে কোনো পরামর্শ নিতে পারে, বা সন্দীপের লাইফে যেমন তোমাকে আমি এনেছি আবার অন্য কাউকে এনে তোমাকে সরিয়ে সন্দীপের লাইফে অন্য কিছু করব, এরকম আমি কিচ্ছু করব না। সন্দীপ যেমন আছে, সন্দীপের যেভাবে কাজটা হচ্ছে সেভাবে হোক। তবে একটা জিনিস, একটাই রিকোয়েস্ট করবো, সন্দীপকে ব্ল্যাকমেল করো না প্লিজ। তুমি সন্দীপকে ব্ল্যাকমেল করো না। সন্দীপের যে কাজটা তুমি নিয়েছো সে কাজটা অন্তপক্ষে কমপ্লিট করে দাও। তোমার ওটা ক্লায়েন্ট, তোমার ওটা মক্কেল, তুমি ওকে জিতের মুখ দেখাবা ভেবেছো, সেই জিতের মুখটা দেখিয়ে দাও। এবং সেই কারণে আমরা প্রত্যেকে যে যে যার যার মনে হবে যে সন্দীপের পাশে থাকলে সন্দীপের প্রবলেম, সবাই সন্দীপের পাশ থেকে আমরা সরে যাব। কিন্তু তুমি যে দায়িত্বটা নিয়েছো প্লিজ সেই দায়িত্বটা পালন করো, এবং এটা দোষ কারুর কাঁধে দিও না। কারণ সন্দীপ প্রত্যেকটা সময় কিন্তু তার ভালো দিকটাই তুলে ধরেছে, তার বাবা হওয়ার প্রত্যেকটা কর্তব্য করেছে। বাবা হওয়ার জন্যে সন্দীপকে যা যা ত্যাগ করার দরকার ছিল সেগুলো ত্যাগ করেছে। সন্দীপ কখনোই টেপি যাওয়ার পরপরই কোনো ভুল করেনি। এমনকি শুধু যাওয়ার পরপরও ভুল করেনি না, টেপি যাওয়ার টেপি বাচ্চা ফেলে রেখে চলে গেছে, সন্দীপ কিন্তু তার বাচ্চাটাকে কোথাও ফেলে রেখে যায়নি, তার মা বাবাকে অসম্মান করেনি। তার মা বাবার প্রতি যতটা দায়িত্ব কর্তব্য সমস্তটাই সন্দীপ পালন করেছে, করছে। আমার পেছনে কেন লেগে আছো আমি বুঝতে পারছি না। তোমার কি এখন মেন শত্রু কি আমি হয়ে গেলাম? হ্যাঁ, আমার চুলে স্পা করার খরচাটা তুমি তাহলে দেবে না, সেই ভেবেই কি তুমি আমার সাথে এরকম লড়াই করছো? ওয়াই? আমার শরীরটা খারাপ তো, নুন চিনির জল খাচ্ছি। চিয়াস। ঢাক 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 শব্দ। সন্দীপকে ব্ল্যাকমেল করো না, ওর পাশে থাকো, এবং ওর ভালো হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করো। আমি দূরে আছি, আর আমি সন্দীপের থেকে দূরেই থাকবো। সন্দীপের ভালো হোক সেটাই চাইবো। সন্দীপ ভালো থাকুক, সুস্থ থাকুক, বাচ্চাটাকে নিয়ে, মা বাবাকে নিয়ে। আর সন্দীপের জীবনে এমন কেউ আসুক যে তুমি সন্দীপকে যতটা তুচ্ছ-তাচ্ছিল্য করে ভাবো না, আমি চাই না এখন বলতে। যদি বলতে বলো, বলবো, তখন বলবো, এখন বলতে চাই না। কিন্তু সন্দীপের জন্য সত্যি ভালো ভালো ঘরের মেয়ে ছিল, এবং সন্দীপের জন্য সত্যি ভালো ঘরের মেয়ে পাওয়া যেত, এবং আমার কাছে সত্যি বলছি ভালো সম্বন্ধ এসেও ছিল। কিন্তু আমি এই মুহূর্তটা একটু স্টপ রেখেছিলাম, কারণ চাইছিলাম সন্দীপের এই ডিভোর্সের এই প্রবলেমটা মিটে যাওয়ার পর এটাকে ইয়ে করবো। তাছাড়াও বন্ধু হিসেবে হয়তো খুব তাড়াতাড়ি মিট আপ করাতাম বা দেখতাম, বা সেই সব নিয়ে আমি এগোবো বলে আমি রেডিও হয়েছিলাম, এবং সন্দীপের বাড়িতে গেছিলাম, এবং সত্যি বলছি সন্দীপের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছিল আমার কাছে, এবং সেটা সাক্ষীও আছে, যে নিয়ে এসেছিল, যে থ্রুতে এসেছিল, যদি বলো আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। কিন্তু আমি একটু সময় নিচ্ছিলাম, এবং তার ভেতরেই যে তড়িঘড়িগুলো হয়ে এইরকম ঘটে যাবে আমি ভাবতে পারিনি। ছি, তু কেনে কাদা দিলি, ও কেনে কাদা দিলি সাদা কাপড়ে, ও তু কেনে কাদা দিলি, কেনে কাদা দিলি, ও কেনে কাদা দিলি সাদা কাপড়ে। আমি দিদিভাই তোমাকেও বলছি, তুমি মানুষের বিশ্বাসটা হারিয়ে ফেললে, তুমিও ধরে রাখতে পারবে না তোমার আর এই ইউটিউবের কেরিয়ার। আজকে আমি বলে রাখলাম, আর আমি মিথ্যা কথা বলি না। সন্দীপের যে ভুল, এই ইউটিউবের ভিউয়ার্সরা না ভীষণ ইমোশনাল, ভীষণ ওরা আবেগ, এবং এই যে ভিডিওগুলো দেখে মায়া, মমতা, স্নেহ, আশীর্বাদ দিয়ে। বিশ্বাস করো এখানে কোনো স্বার্থ থাকে না।
তাদের সমস্ত কিছু কামাই করে তারা এই ভিডিওগুলো দেখে শুধু আবেগের বশে, ভালোবাসার টানে। যেমন আমরা সিরিয়াল দেখি যে কী হলো, নায়ক নায়িকার আদতে কী হলো না হলো, ওরা তো পয়সা নিয়ে কাজ করছে, ওটা তো একটা স্ক্রিপ্টেড সিরিয়াল, কিন্তু তার ভেতরেও আবেগ, ভালোবাসা, ইমোশনস জড়িয়ে থাকে। এই দেখেছো দেখেছো ওর বউটার ওপরে কীরকমভাবে ইয়ে হলো, ঠিক সেম আবেগ ভালোবাসা এই রিয়েল কেরিয়ার মানে এই মানুষগুলোকে দেখে। চলো, আমার একটা গুরুত্বপূর্ণ একটা ফোন এসেছিলো না, একদম তাদের আবেগ, আমরা সেটা এই রিয়েল, আর এরা তো রিয়েল ভিডিও দেখাচ্ছে, রিয়েলিটি আছে, রিয়েলের ভেতরে তো আবেগ ভালোবাসা আরও বেশি। তো যাই হোক, আমি বলছি দেখো দুখেনের যেমন কেরিয়ারটা শেষ হলো, দেখো দুখেন ও কিন্তু আর কিছু দেখাতে পারতো না, কিছু বলতে পারতো না, কিছু জানাতে পারতো না, একটা টাইমের পর ও হেরে যেত, ও মানে ওকে আর মানুষ দেখতো না বা বিশ্বাস করতো না। ঠিক তেমনি বলছি ব্ল্যাকমেলিং করে কখনোই কোনো বড় কাজ করা যায় না। আরেকটা কথা, সবসময় মানুষকে সত্যি বলছি মন থেকে ভালোবাসতে জানতে হয়, মন থেকে ভালোবাসা, তাকে ইউজ করা না, তাকে সত্যি রিয়েলে ভালোবাসা। দুর্গা বাহিনী দুর্গা বাহিনী দুর্গা বাহিনী, তুমি আমার সব থেকে বড় মজবুতদার একটা পিলার, তুমি একটা মজবুতদার একটা হচ্ছে ইয়ে কথা বলার একটা, যাই হোক তোমরা একটুখানি সাজিয়ে নিও, গুছিয়ে নিও। তো সেই জায়গায় আমি কেন ঘুরে ঘুরে আমি কেন আসছি, আমাকে কেন এখান থেকে টার্গেট করা হচ্ছে। আবার কালকে আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, কাউকে ভিডিও না নামাতে আমি বলি না, আমি নামাতে বলেছি না, আগামী দিনে নামাতে বলবো, কারণ চ্যানেলটা তার প্রিয় চ্যানেল, তার চ্যানেলের কোনো 19-20 ক্ষতি হবে আর কেউ আমাকে ছেড়ে দেবে কখনোই না। আর প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দেওয়াটা প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব, বরং আমি প্রত্যেককে বলে দিই যে বলার সময় অবশ্যই সংযত হও, কারণ কমিউনিটি গাইডলাইন্স কিছু এখন আছে যেগুলো সত্যিই ভীষণভাবে স্ট্রাইক চলে আসছে। তাই প্রত্যেককে বলবো মানে নিজের ভাষাকে সংযত করো, নিজের ভাষা কন্ট্রোল, এবং বলবো না কেন আমরা সবাই বলবো প্রত্যেকটা মুহূর্তে প্রতিবাদ করব, প্রত্যেক জায়গায় প্রতিবাদ করব, কিন্তু সেটা সংযত রেখে, সেটা সমঝোতার সাথে। একটা টাইম ছিলাম আমি ভীষণ উগ্র ছিলাম, ভীষণ রাগী ছিলাম, ভীষণ ইয়ে করতাম। তাহলে আবার একটা কথা বলছি, ওই যে আমি এখন বলতে চাইছি না, আবারও বলবো, তুমি বলবে, তারপর আমি আবারও বলবো, তুমি একটা করে বলবে, তার পরবর্তীটা আমি বলবো, বলবো আমি সবই, কিন্তু আগে তুমি বলবে, তারপর আমি বলবো, তোমার বলার পর শেষটা নয় আমিই বলবো, কিন্তু বলবো অবশ্যই। কারণ থেমে যাওয়া মানেই জানো তো কোথাও না কোথাও তোমাদের মাথার মধ্যে চলে আসবে তাহলে কি সীমা এটা করেছে। আমি স্পষ্ট কথা, স্বচ্ছ কথা পরিষ্কারভাবে বলতে পারি, মিস কল নিয়েও কন্টেন্ট হয়, এটাও আমি বলেছি যে দেখো কখন তুমি ধরো আবেগের বশে কারোর সঙ্গে কোনো কথা বলতে গেলে সেই কলটা নিয়ে মর্কট করেছে, আমার ফোন থেকে একটা মিস কল ধরিত্রী ফোনে চলে গেছিলো, সেই মিস কলটা নিয়ে মর্কট ভিডিও করেছে। তুমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে একটা হাই হ্যালো লিখবা, সেটা নিয়েও কন্টেন্ট হবে, এটাও আমি দিদিভাইকে বলেছি, বারবার বলেছি, যেটা আমি জানি এই বিপদগুলো আসতে পারে সেগুলো নিয়ে বলেছি। দিদিভাইকে নিয়ে মামাই প্রচুর 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 কথা মার্কেটে ছড়িয়ে রেখেই গেছে। দেখো মার্কেটে মামাই প্রচুর কথা ছড়িয়ে রেখেই গেছে, যেগুলোর সাথে প্রত্যেকটা মানুষ কথাগুলো এখন তুমি যা যা বলবে প্রত্যেকটা মানুষ তাই তাই মিলিয়ে নেবে। মেলানোর পর কি করবে, প্রত্যেকটা মানুষ এই যে দেখছে, এখন দেখছে, কারণ প্রত্যেকটা মানুষ জানে সন্দীপের জন্য সত্যি আমি কিভাবে করেছি, আর যে পয়সার জন্য করিনি বা কন্টেন্টের জন্য করিনি, এটা সন্দীপও জানে, কারণ সন্দীপদের বাড়ি থাকাকালীনও বসে থেকেও আমি এমন কোনো অনেক অনেক জিনিস ছিল যেসব ভিডিওগুলো আমি করিনি, এবং ভিডিও করার পরও আমি সবার আগে সেই ভিডিওগুলোকে সেন্ড সন্দীপকেই করেছি, করার পর সন্দীপ ভিডিও দিয়েছে, তারপর যে বেঁচে কুচা থাকার জিনিসগুলো নিয়ে আমি ভিডিও করেছি বা ভিডিও দিয়েছি বা কন্টেন্ট করেছি, কারণ আমি সবসময় চেয়েছি সন্দীপের উন্নতি, আর এটা আমি যে মন থেকে চেয়েছি এটা ভগবানও জানে। আর তুমি বরং সবসময় আবেগ দিয়ে মিশতে বারণ করতে, তুমি সবসময় বলতে যে আবেগ দিয়ে নয়, প্র্যাকটিক্যাল থাকো, এটা প্রফেশনালি মেনটেন করো, এটা প্রফেশনালের জায়গা, এখানটায় আবেগের কোনো দাম নেই, এখানে ইমোশনসের কোনো দাম নেই, তুমি সবসময় আবেগ দিয়ে এই যে কেঁদে ফেলো, দুঃখ পাও, কষ্ট পাও, সবসময় নিজেকে রেডি রাখো, দুঃখ পাবে না, কষ্ট পাবে না। দেখো আমি আমি আইনজ্ঞ নই, আমি আইনের পথে হাঁটিও না, আমাদের আবেগ ভালোবাসা দিয়েই আমরা ভিডিওগুলো করি, অ্যাকচুয়ালি আমরা যেটা অনুভব করি সেটাই করি।
সন্দীপের ফার্স্ট ভুল আমার এগেনস্টের ভিডিওটা নামানো, যে এবং নামানোর পর সন্দীপ কিন্তু আমাকে SMS লিখেছে, ও এইটাই বললো মিস কল নিয়েও কন্টেন্ট, হ্যাঁ, ও ও ও মনে পড়েছে, মানে সন্দীপ যে আমাকে কল করেছিল, আমি যে ধরিনি সেটা যে বলেছিলাম সেইটাই বললো মিস কল নিয়ে কন্টেন্ট। হ্যাঁ, সন্দীপ আমাকে লিখেছিল যে সীমাদি তোমাকে নিয়ে ভিডিও করেছি, আমি আবার থামস আপ দিয়েছিলাম, ওকে ওকে বাস ওকে, কিন্তু ভিডিওটা কী করেছে সেটা তো জানতাম না, পরে দেখছি আমাকে বারণ করেছে। তা প্রথম ভিডিওতেও আমাকে বারণ করলেও আমি খুব একটা, আমি ওটাকেও কোনো নেগেটিভ হিসেবে নিইনি, যে ওর দিদিকে নিয়ে বলাটা, কিন্তু পরে আবারও একটা ভিডিও দিল, সেকেন্ড ভিডিও, তখন আমি ভাবছি কী করতে চাইছে, কি বলতে চাইছে, ও দিদি কেন এলো, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি সত্যিই ওটা ও দিদিকে দিয়ে বলাতে চাইছে, না আমি অন্য কাউকে নিয়ে বলছি সেটা থামাতে চাইছে। দেখো, সব কিছুকে যদি আমি ওর আমি আমি তো ওর মতো করে সব কিছু শুনে চলতে পারবো না, ও কি আমার সব কথা শুনে চলছে? আমি যদি বলি এইটা মিশো না, এখানে যেও না, এখানে খেও না, এখানে ও কি আমার সব কথা শুনবে? ওর জীবন ও যেভাবে খুশি চালাতে পারে, ওর চ্যানেলে যা খুশি দেখাতে পারে, আমার লাইফেও আমি যা খুশি মন চাইতেই করতে পারি, আমি কি নিয়ে ভিডিও করব না করব সেটাও ঠিক করতে পারে না। কোথাও না কোথাও আমার মনে হলো যে যে ঝিউকে নিয়ে, তারপর ঝিউ যদি তৃতীয় ব্যক্তি হয়, ঝিউকে যদি সন্দীপের ঘরে কেউ জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, ঝিউ যদি সত্যি অন্য কারোর তৈরি করা মেটেরিয়ালস থাকে, তাহলে ঝিউকে নিয়ে আমি বলাতে কেন দিদিভাইয়ের রাগ হবে, কেন অন্য কারোর রাগ হবে, তাই না? পয়েন্টটা তো এখানে পয়েন্ট আছে কি না? কারণ ও তো বাইরের কেউ ওকে ইনভলভ করার চেষ্টা করছে, তার জন্য তো ওর ক্যারেক্টারটা তো বরং আরও মানুষের কাছে পরিষ্কার করে তুলে দেওয়ার দরকার, যে সন্দীপ খারাপ না, সন্দীপের গায়ে জোর করে এই একটা অসভ্য ইতরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো আমরা বলতেই পারি। তাই সেইখানটায় আমাকে কেন ভাই মুখ বন্ধ করানোর, আমি কি করেছি ভাই? क्या किया है हमने, क्या किया? बोलो ज़रा, बोलो 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 बोलो, कुछ तो बोलो, मैंने क्या किया? হ্যাঁ, আমি ভিউয়ার্সের এগেনস্টে যেতে পারিনি, এটা কারণ আমি ভাই এটুকু বুঝি, বাপ বাড়া না ভাইয়া, সবসে বড়া এই ভিউয়ার্সরা, এই ভিউয়ার্সরা আমার কেরিয়ারের একদম একটা পিলার বা সিঁড়ি। এই আমার এই পরিচয়ই তোমার সাথে হয়েছে এই ভিউয়ার্সের থ্রুতে। সন্দীপ সম্বন্ধে আমি একেবারে কিচ্ছু জানতাম না, সন্দীপের ভিডিও দেখতাম, টিনারদের একটা ভিডিওতে আছে যে ওরা মাদ্রাসাতে খেতে আসছে বা ইয়ে করছে, তখন আমি দেখেছি। আর একটা দেখেছি ওদের বাড়িতে আমেরিকা থেকে কোভিডের সময়, কোভিডের পরপরই আমেরিকা থেকে কেউ এসছিল এবং তারা বারান্দায় বসেছিল, ঘরে ঢোকেনি, সেই নিয়েও তোলপাড় হয়ে গেছিলো যে ওরা মানুষকে সম্মান দেয় না, মানুষকে এই সময় ইয়ে করেনি, আর তারা এত গিফট এনেছিল, এরা কিন্তু কিছু দেয়নি, সেই নিয়েও হয়েছিল। সেটা নিয়েও আমি এদের হয়ে পজিটিভ ভিডিও নামিয়েছিলাম যে দেখো একটা কোভিডের সময়, তার মধ্যে বাচ্চা, কোভিড ঠিক নয়, কোভিড চলে গেছে, তারপরে তাদেরকে সেভাবে মিষ্টি টিষ্টি দেয়নি বলে, এবার তখন সন্দীপ একটা ভিডিও বলেছিল যে আমাদের এখান থেকে বাতকুল্লায় সেভাবে ভালো কিছু পাওয়া যায় না, আর ওরা এমন টাইমে এসেছে কিছুতেই বসছে না, তাড়াহুড়ো করছে, আর আমাকে যেতে গেলে মিষ্টি আনতে যেতে গেলে সেই বাতকুল্লায় যেতে হবে, সেখান থেকে মিষ্টি নিয়ে এসে তারপরে আমি ভালো, কিন্তু তারা ইয়ে করবে না, কিন্তু আমি গাছের আম তাদেরকে প্যাক করে দিয়েছি, গাছ থেকে আম পেড়ে আমটাম প্যাক করে দিয়েছি, এটা তারা বলেছিল। আমার মনে হয় তারা আমেরিকা থেকে না কোথাও থেকে এসেছিল কারা, সেই নিয়ে তখন কিন্তু আমাদের নিয়ে পজিটিভ ভিডিও নামিয়েছি, এবং ওদেরকে আমি যখন মাদ্রাসাতে খেতে আসতে দেখেছি তখন আমি তোরা তো আমার বাড়ির কাছে, বাতকুল্লা বলে তবু আমি জানি না বাতকুল্লা, কারণ কৃষ্ণনগর থেকে তো আমি ট্রেনে ম্যাক্সিমাম যাওয়া আসা করি, আর গাড়িতে গেলেও বাসে টাসে না, গাড়ি গেলে 4 চাকায় চলে যাই, তাই বাতকুল্লাটা কখনোই আমার কোনো স্টপেজের মধ্যেই পড়ে না, হয় কলকাতা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে কলকাতা, এর বাইরে আমি খুব একটা যে ইয়ে করিনি। সেই জায়গায় যখন বাতকুল্লা, আমি তাহলে এখান থেকে তার মানে বাতকুল্লা কাছে, তখন কোনো না কোনো সময় মনের ভেতরে একটা সুপ্ত আশা, আমার না মনের ভেতরে না যা চাই ভগবান আমাকে কেন যে দিয়ে দেয় বুঝি না, কোথাও না কোথাও একটা সুপ্ত আশা ছিল যে একদিন এদের সাথে ইয়ে করবো। সাধন সাথীর বাড়ি আমার কাছে, ওই যে সন্দীপদের বাড়িতে গিয়েই তো ওই মাই ভিলেজ দীপার সাথেও দেখা হলো, মাই ভিলেজ লাইফ দীপা, এখন মৌ প্রিয়া এরা সব দেখো আমাদের ক্লোজনেস এসে গেছে, মন্দিরা, যাই হোক সত্যি
তখন ভাবছিলাম এই মনের একটা সুপ্ত আশা ছিল, কখন যে কীভাবে যে পূরণ হয়ে গেল জানি না। তার মানে ওদের সম্বন্ধে সেইভাবে নলেজে ছিলাম না, কারণ আমাদের সব ভিডিও ভাই বোনের যে ঝগড়া সেটাও আমি জানতাম না। এই তোমরা প্রত্যেকটা মুহূর্ত লিখে 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 আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ভিডিও সেন্ড করে করে ভিডিও দেখে দেখে খুঁজে খুঁজে তারপরে আমি ওদের সম্বন্ধে জেনেছি। তো সেখান থেকে আমি গেছি একেবারে কানার মতন এরম করতে করতে হাতড়াতে হাতড়াতে গেছি। যাওয়ার পর সন্দীপকে খুঁজে বের করার পর সন্দীপ তো কোনো সময় আমায় বিশ্বাস করেইনি, এবং সন্দীপের আমার প্রতি বিশ্বাস আসতে অনেক দেরি হয়েছে, অনেক দেরি। তবে সন্দীপের ব্রেনে যেভাবে আমার এগেনস্টে অনেক কিছু ঢোকানো হচ্ছে, সন্দীপকে আমি বলবো সাবধান থেকো। আমার কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি সাবধান থেকো, তুমি যেন ভুল পথে ইউজ না হয়ে যাও, একটু সাবধানতা অবলম্বন করো। কাকু, তোমাকে বললাম সাবধান থেকো। কাকু কাকিমার সন্দীপ এমনভাবেই চলবে, এই যে সীমাদিকে যেমন ফাঁসাতে পারছে না, ফাঁসাতে পারবে না, যেন তুমিও এমনভাবেই চলবে যাতে তোমাকেও ফাঁসাতে না পারে, বা না তুমি কোনো ভুল কিছুর সাথে জড়িয়ে যাও। আমি জানি আজকে আমারই দোষ, আমারই কোথাও না কোথাও খারাপ লাগছে যে তুমি যেন ব্ল্যাকমেলিংয়ের শিকার না হও। আমাকে ব্ল্যাকমেল করছে করুক, আমি এগুলো সব হ্যান্ডেল করে নেব। আমি ভয় পাই না কাউকে, আমি কাউকে ভয় পাই না। আর আমি তোমাদের পরিষ্কার কথা বলবো, যেটা বলবো যখনই যে বিষয়টা সামনে আসবে সেটা কতটা সত্যের কতটা মিথ্যে সব বলবো। যদি সত্যি থাকে তোমাদেরকে হ্যাঁই বলবো, আর যদি মিথ্যে থাকে তোমাদেরকে নাই বলবো। চলো টাটা, কেরিয়ার শেষ একদম। খুব ভুল করলে তুমিও, সন্দীপের মতন। সন্দীপকে ওই বোকা বোকা ভিডিওটা যদি না করতো আজকে এই প্রবলেম আসতো না। আর তুমি ওই বোকা বোকার লাইভ আর কমিউনিটি পোস্ট আরও আরও